আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। সবসময়ের মতো আমরা আজকেও এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। বাংলাদেশের শ্রমিকরা কেমন আছে, চাকরি ক্ষেত্রে হারিয়ে কেমন চলছে তাদের জীবন ও জীবিকা। সার্বিকভাবে বাংলাদেশের শিল্পাঞ্চলে খেটে খাওয়া মানুষগুলোর সার্বিক অবস্থা জানার জন্যই আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন নাইমুল হাসান জুয়েল, আমাদের জুয়েল ভাই। তিনি সে সদস্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ, যুগ্ম সমন্বয়ক গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ জি স্কপ, সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, সভাপতি গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ। জুয়েল ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশের সকল শ্রমিকের পক্ষ থেকে যে আপনারা একটা উদ্যোগ নিয়েছেন, যে উদ্যোগের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলা যাবে এবং ভবিষ্যতে এই সেক্টরে শ্রমিকদের কাজ করার সহায়ক হিসাবে পরিচালিত হবে আশা করি। আপনি প্রস্তুত অনেক হলে। ধন্যবাদ জুয়েল। জুয়েল ভাই, এই যে মে দিবস চলে গেল, আম, এরকম একটা দিবস আমি দেখলাম যে আপনারা কিছু প্রসেশন বা আপনারা কিছু কার্যক্রম করতে পেরেছেন। মে দিবস নিয়ে আপনি প্রথমেই জানতে চাই, মে দিবস নিয়ে আপনি আপনার শ্রমিক ভাইদের এবং বাংলাদেশের মানুষের জন্য অল্প করে কিছু বলুন, তারপরে আমরা আমাদের মূল আলোচনা শুরু করব। মহান মে দিবস তো আপনি জানেন যে 1886 সালে যে আন্দোলনের মাধ্যমে আহ, আমেরিকার শিকাগো শহরে মার্কেটের সামনে শ্রমিকদের যে আন্দোলন, যে আন্দোলনটা শুরু করেছিল বিশেষ করে সেই কারখানার নারী শ্রমিকরা, সেখান থেকে পরবর্তীতে এই আন্দোলনটা আস্তে আস্তে ছড়িয়ে যায় এবং সেই 1846 সালে আন্দোলনের পরে শ্রমিকদের যে কর্মঘণ্টা, তাদের যে মজুরি, তাদের যে বিশ্রাম, সেগুলার পরিপ্রেক্ষিতে মহান মে দিবস সারা পৃথিবীতে পালন হয়েছে। আমরাও বাংলাদেশে আমাদের মতো করে আমরা চেষ্টা করেছি মে দিবসটা উদযাপন করার জন্য। এবং এই মহান মে দিবসের মাধ্যমেই আজকে শ্রমিকদের যে কর্মঘণ্টা, যে 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা তার বিনোদন, যে 24 ঘন্টাকে ভাগ করে যেভাবে নিরসন করা হয়েছে, সেইভাবেই মহান মে দিবসে আমরা শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রাম করছি। বিভিন্ন দাবি নিয়ে অনেক দাবি হয়তো পূরণ হচ্ছে, অনেক দাবি পূরণ হচ্ছে না। সেই জায়গাটা আমরা কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত। বিশেষ করে আপনি জানেন যে বাংলাদেশের এক্সপোর্ট ওরিয়েন্টেড খাত, যেগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চাকা যে জায়গাটা পরিচালিত হয় সবচেয়ে বেশি, সেই জায়গাটা হচ্ছে গার্মেন্টস সেক্টর একটি বড় সেক্টর, চামড়া শিল্প একটি বড় সেক্টর, এরকম বিভিন্ন সেক্টর, মৎস্যজীবী মৎস্য সেক্টর একটি বড় সেক্টর। এই সেক্টর গুলোতে বিভিন্ন ভাবে শ্রমিকরা তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং আহ, অনেক জায়গায় শ্রমিকরা তাদের যে ট্রেড ইউনিয়ন করার যে অধিকার, যে আমার যে আইএলও কনভেনশন 87, 98 অনুযায়ী ট্রেড ইউনিয়ন করার যে অধিকার আমাকে এই রাষ্ট্র দিয়েছে, সেই অধিকার থেকে আমরা অনেক বঞ্চিত হচ্ছি। আমরা সে সঠিকভাবে কার্যকর করতে পারছি না। বিভিন্ন জটিলতা, বিভিন্ন কারণে আমরা সেগুলা হচ্ছে না। সেই জায়গাটা আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে পোশাক খাতে শ্রমিকদের জায়গাটা আমরা দেখেছি যে ট্রেড ইউনিয়ন করতে গেলে দেখা যাচ্ছে শ্রমিকদের চাকরি চলে যায় সেই জায়গায়। এবং আমরাও শঙ্কিত, আমরাও সেই কারণে বিভিন্ন কৌশলের মতো সেখানে ট্রেড ইউনিয়ন করার পদক্ষেপ নিই। কারণ একজন শ্রমিকের চাকরি চলে গেলে তো আমার দ্বারা সম্ভব না তাকে ওই চাকরিতে পুনরায় ফিরে আনা। সেই জায়গাটা আমরা খুব একটা নাজুক অবস্থায় আছি এবং আমরা সরকারকে বারবার বলছি এই জায়গাগুলো আরো পরিষ্কার করা এবং সেই দিক দিয়ে জুয়েল ভাই, আমরা ওই প্রসঙ্গে যাব। হুম, আপনার আপনার করণীয় প্রসঙ্গে বা আপনাদের শ্রমিক নেতাদের করণীয় প্রসঙ্গে যাব, তার আগে উম, আমি বা আমরা সবাই শঙ্কিত, বা আমরা সবাই আসলে চিন্তিত বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক ধরে সমস্ত শ্রমিক, স্পেশালি যারা শিল্পাঞ্চলে কাজ করত, সেই সকল শ্রমিক যাদের আম, এই গত 9 মাসে তাদের ভীষণভাবে তাদের গার্মেন্টস বা ফ্যাক্টরি গুলো যখন থাকে না তখন তো কর্মহীন হবে, এটাই তো স্বাভাবিক। সরকার আমাদের বিগত সময়গুলোতে স্পেশালি গার্মেন্টস আমাদের একটা অর্থনীতির চাকা ঘোরানোর মূল একটা স্তম্ভ ছিল, এবং সরকার পরিবর্তনের সাথে সাথে এটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শ্রমিকরা চাকরি হারিয়েছে। আম, শ্রমিকরা আসলে কিভাবে জীবিকা নির্বাহ করছে, নানা কথা আমরা শুনতে পাই। আমরা আসলে ঠিক বুঝতে পারছি না আসলে ওদের জীবিকা। এবং শুনেছি যে গ্রামে শহরে কাজ করতে এসেছিল, শিল্পাঞ্চলগুলোতে তারা গ্রামে ফিরে গেছে। এই অবস্থাতে গত 9 মাসে আপনাদের যে শ্রমিক সংগঠনগুলো আছেন সেইভাবে কোনো সরব উচ্চবাচ্য করতে কিন্তু আমরা ওইভাবে দেখছি না, যে যেটা নাকি আগে আমরা দেখেছি। ইভেন তো একটা বেতন বাড়ানো নিয়ে, এই যে তারপরে শ্রমের সময় নিয়ে, প্রত্যেকটা বিষয় নিয়ে শ্রমিকদের একটা সবসময়, এবং শ্রমিক নেতাদের স্পেশালি একটা সরব ভূমিকা ছিল। কিন্তু গত 9 মাসে তো দেখতে পাচ্ছি না, জুয়েল ভাই। গত 9 মাসে একটা গার্মেন্টস সেক্টরে একটু মজুরিটা উন্নতি হয়েছে একটু গার্মেন্টস সেক্টরে। আপনি জানেন যে যে গার্মেন্টস বাংলাদেশে প্রায় 4,000-এর মতো গার্মেন্টস আছে। হুম। সেখানে রাজনৈতিক প্রভাবের কারণে একটু পরিবর্তন হওয়ার কারণে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। কারণ এই আন্দোলন সংগ্রামটা যে সময়টা হয়েছে সেই সময় দেখা গেছে অনেকের শিপমেন্ট ছিল, অনেকে দেখা গেছে রাজনৈতিক কারণে তাকে গার্মেন্টস বন্ধ করে দিতে হয়েছে বিভিন্ন ভাবে, তাকে সেভাবে হয়েছে, যার কারণে সেই জায়গাটা দেখা গেছে যে অনেক শ্রমিক চাকরি হারিয়েছে। আবার এদিকে যদি লক্ষ্য করি যে আমরা দেখেছি যে পোশাক খাতে আমাদের ইনক্রিমেন্ট ছিল যে 5%, সেই জায়গাটায় ইন্টারপিরিয়ড গভর্নমেন্ট সেই জায়গাটায় আরো 4% অ্যাড করে সেই জায়গাটায় 9% এখন সেই জায়গাটায় শ্রমিকরা 9% তারা ইনক্রিমেন্ট হিসেবে পাচ্ছে। কিন্তু 9% ঠিকই পাচ্ছে, কিন্তু আমরা দেখতেছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে রিপোর্ট, যে গত মার্চ মাসে যে রিপোর্টটা তারা করেছে সেখানে মূল্যস্ফীতি যেটা 9.35% মূল্যস্ফীতি। সেই মূল্যস্ফীতির কারণে দেখা গেছে যে মজুরি মজুরি বৃদ্ধি এর সাথে সাথে প্রকৃত মজুরি, যে আসল মজুরি তাদের, সেটা কমে গেছে। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, বিভিন্ন কারণে তাদের সেই জায়গাটা এফেক্ট করেছে। আর এখানে বলে রাখা ভালো, কারণ আমাদের তো বাংলাদেশের দুইটা খাত, একটা প্রাতিষ্ঠানিক, একটা অপ্রাতিষ্ঠানিক। এখন অপ্রাতিষ্ঠানিক খাত হচ্ছে আমাদের 85% শ্রমিক হচ্ছে আমাদের অপ্রাতিষ্ঠানিক খাতে তারা কর্মরত করেন, কাজ করেন। আর প্রাতিষ্ঠানিক খাতে হচ্ছে বাকিটা কাজ করে। যেহেতু আমাদের এটা রপ্তানির বড় খাত হচ্ছে গার্মেন্টস সেক্টর, যে সেক্টরের মাধ্যমে আমাদের রেমিটেন্সটা বাংলাদেশে আছে এবং অর্থনীতিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এক্সপোর্টেড সেক্টর যেগুলা, লেদার বলেন, গার্মেন্টস বলেন, ফিশ বলেন, এখন ইদানিং আমাদের ফার্নিচার এক্সপোর্ট হচ্ছে, মেডিসিন এক্সপোর্ট হচ্ছে, যে এই সেক্টর গুলো হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর। সেগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে প্রাতিষ্ঠানিক খাত এবং কিছু আছে অপ্রাতিষ্ঠানিক খাত। সেই জায়গাটায় এফেক্ট তো হচ্ছেই। কারণ শ্রমিকরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে যে দাবি করে আসছি, যে একটা জাতীয় ন্যূনতম মজুরি আমরা দাবি করে আসছি, ন্যাশনাল মিনিমাম ওয়েজ, যে এর নিচে শ্রমিকের কোনো বেতন দিতে পারে না, সেটা আমরা একটা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আমরা দীর্ঘদিন ধরে একটা গবেষণা আলোচনা করে, গবেষণা করে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পরামর্শ আলোচনা করে আমরা দেখেছি যে একজন শ্রমিক তার চারটি 4 জন পরিবার নিয়ে তার জীবন জীবিকা নির্ভর করার জন্য তার কতটুকু, মানে বেঁচে থাকার জন্য কতটুকু প্রয়োজন, সেই হিসাব করে আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আমরা এবার যে দাবি করেছি 30,000 টাকা জাতীয় ন্যূনতম মজুরি সরকারের ঘোষণা করার জন্য, আমরা সরকারের কাছে আমাদের 9 দফা দাবি সেখানে পেশ করেছি স্কপের পক্ষ থেকে। এটা ইনফর্মাল সেক্টর বিশেষ করে। কারণ আপনি জানেন যে ঢাকা শহরে যে শ্রমিকটা রোজ হিসেবে কাজ করে সে হয়তো 800-1,000 টাকা পায়। আবার গাজীপুরে যে শ্রমিকটা কাজ করে, একই কাজ করে, সে দেখা গেছে সেখানে 500-600 টাকা পায়। এই যে ভারসাম্যটা তার, সেও কিন্তু বাজার থেকে চাল কিনে খায়, বাজার থেকে তরকারি কিনে খায়, তারও একই অবস্থা, বিদ্যুৎ বিল দিতে হয়, গ্যাসের বিল দিতে হয়, সবই দিতে হয়। সেই জায়গাটায় আমরা সরকারকে বলছি যে একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজ দরকার। পৃথিবীর বিভিন্ন দেশে ন্যাশনাল মিনিমাম ওয়েজ আছে, যে এর নিচে শ্রমিক যাতে বেতন না না হয়। তাই হিসাব করে আমরা দেখেছি যে যে 1 মাস শেষে কতদিন কাজ করতে পারলে তার কোন জায়গাটা সে থাকতে পারবে, সে কিভাবে চলতে পারবে, সেই হিসাবটা করে আমরা জাতীয় ন্যাশনাল মিনিমাম ওয়েজটা আমরা দাবি করেছি। আর আপনারা জানেন গার্মেন্টস সেক্টর যে মজুরি তো 12,500 টাকা, গত সরকারের আমলে 12,500 টাকা মজুরি ঘোষণা করেছে, কিন্তু আমাদের গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের দাবি ছিল 24,000 টাকা মজুরি। আমাদের দাবি ছিল, কারণ আমাদের দাবি ছিল, আমাদের দাবির পিছনে অনেক যুক্তি ছিল এবং আমাদের লিভিং কস্ট কি ছিল সব হিসাব করে আমরা সেই দাবিটা করেছিলাম। কিন্তু আমরা
সেই জায়গাটায় আমরা চেষ্টা করেছিলাম জিএসকোর পক্ষ থেকে আমরা প্রায় 62টা গার্মেন্টস ফেডারেশনকে আমরা একটা জায়গায় আনতে পেরেছিলাম, এবং এনে আমরা চেষ্টা করেছিলাম যে একটা মজুরির জন্য যে আন্দোলনটা গড়ে তোলা সেই মজুরিটা অ্যাচিভ করা। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা শেষ মুহূর্তে সেই জায়গাটা ধরে রাখতে পারি নাই, বিভিন্ন কারণে সেই জায়গাটা আমরা ধরে রাখতে পারি নাই। যার যার সুযোগ সুবিধা মতো সে চলে গেছে। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে এত ফেডারেশন এখানে যে ইউনিয়ন যে আছে, প্রচুর ইউনিয়ন আছে, কিন্তু ইউনিয়ন আছে, কার্যকরী ইউনিয়ন নাই। যে কালেকটিভ বার্গেনিং, যে 98 যেটা কালেকটিভ বার্গেনিং এর জায়গাটা, সেই কালেকটিভ বার্গেনিং এর জায়গায় সেই ধরনের ইউনিয়ন নাই। আমরা লক্ষ্য করেছি যে বেশিরভাগ ইউনিয়নে দেখা গেছে ইউনিয়ন আছে, শ্রমিকরা জানে না, মালিকরা ব্র্যান্ডস বায়ারের কারণে তারা একটা ইউনিয়ন করে রেখেছে। সেই জায়গাটায় কিছু অসাধু শ্রমিক নেতা তো আছেই যারা এগুলা করছে, এবং তাদের কারণে সেখানে শ্রমিকদের যে কালেকটিভ বার্গেনিং এর জায়গাটা তারা তৈরি আহ, করতে ব- পারছে না। জুয়েল ভাই, একটু আমি এখানে আপনাকে ইন্টারাপ্ট করবো। সেটা হচ্ছে যে আহ, নেতা, শ্রমিক নেতা অসাধু বা এর এর থেকেও বেশি আমার প্রশ্নটা ছিল, আপনার মিনিমাম ওয়েজেস বাড়াবে বা শ্রমিকরা আহ, আম, ঠিকঠাক মতো কাজ করবে, মজুরি পাবে, তাদের অধিকার নিশ্চিত হবে, এগুলো সবই ঠিক আছে। এবং বিগত সময়গুলোতে গ্র্যাজুয়ালি খুব আপনাদের প্রচেষ্টাতেই হয়তো উত্তর উত্তর ভালোর দিকে যাচ্ছিল। কিন্তু এই যে গার্মেন্টস বা এই যে কলকারখানা, মিল ফ্যাক্টরি এভাবে পুড়ে দেওয়া হলো বা ভেঙে ফেলা হলো, এবং মানুষ যে কর্মহীন হয়ে গেল। তো কর্মহীন হলে আপনাদের ফোকাসকে এখন মিনিমাম ওয়েজেস বাড়ানো বা আহ, শ্রমিকের জীবনযাপনের স্ট্যান্ডার্ড বাড়ানো, এটার থেকে বেশি যে এই যে মানুষগুলো কর্মহীন হয়ে গেল, এদেরকে পুনর্বাসন কিভাবে করা হচ্ছে বা এরা আসলে কি করছে? একজন একজন শ্রমিক নেতা হিসেবে আপনি কি এই খবরটা রাখেন বা আমাদের দর্শকদের দিতে পারবেন যে এই যে যারা কর্মহীন, এই যে হাজারের লাখে মানুষ কর্মহীন হয়ে গেল? তাই আপনার তো একটা পরিষ্কার এটা যে এই শ্রমিক যারা কর্মহীন হয়ে যাচ্ছে, তারা ট্রানজিশন হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, ট্রানজিশন পিরিয়ডে চলে যাচ্ছে, তারা এক কাজের থেকে আরেক কাজে চলে যাচ্ছে, তার তো কিছু করে খেতে হবে। এবং আমরা যেটা লক্ষ্য করেছি জুলাই আন্দোলনের যে আন্দোলন বা যাই বলেন যেটা হয়েছে, সেই আমরা দেখেছি যে ঢাকা শহর সহ মফস্বল শহরে আমরা দেখেছি যে ব্যাটারি চালিত রিক্সা বেড়ে গিয়েছে, তাই না? একটা মানুষ কর্মহীন হওয়ার কারণে কিন্তু এই জায়গায় ঝুঁকে পড়েছে। কিন্তু সেই কারণে দেখা যাচ্ছে যে শহরগুলোতে যানজটের সৃষ্টি হচ্ছে, অ্যাক্সিডেন্ট তৈরি হচ্ছে। তারপরে আমাদের দেশ এমনি নদী ভাঙন দেশ, সেই কারণেই আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে নদী ভাঙনের কারণেই আমাদের শ্রমিকরা ট্রানজিশন হয়ে অন্যদিকে চলে যাচ্ছে কাজের কাজের সন্ধানে। সেই জায়গাটায় সরকারের আসলে সেই জায়গাটায় বিশেষ করে সরকারকেই নজর দিতে হবে। এবং গত সরকার আপনি জানেন যে 100 স্পেশাল ইকোনমিক জোন সরকার ঘোষণা দিয়েছিল, এবং সেখানে আমাদের অনেক ধরনের প্রস্তাব ছিল যে আমাদের শ্রমিকদের স্কিলনেসটা তৈরি করা প্রয়োজন সবচেয়ে আগে, তার দক্ষতা বৃদ্ধিটা তার প্রয়োজন। আমি যে কাজটা জানি সেই কাজটার উপর যাতে আমার একটা দক্ষতা বৃদ্ধি হয়, সেই কারণে আমাদের এই এই সরকারের সেই আমলেই আপনাদের এনএসডি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছিল, যেখানে স্কিলনেস তৈরি করে যে আমার শ্রমিকরা, আমার যেমন কনস্ট্রাকশন শ্রমিক কোন বিভিন্ন আমলে? গত সরকারের আমলে। গত সরকারের আমলে, হ্যাঁ, শেখ হাসিনা সরকারের আমলে। আমাদের যে বিদেশে যে শ্রমিকরা, প্রবাসী শ্রমিকরা যারা আছে, যারা রেমিটেন্স পাঠাচ্ছে, সেটা গার্মেন্টস বলেন, সেটা গৃহ শ্রমিক বলেন, সেটা কনস্ট্রাকশন ওয়ার্কার বলেন, আদার্স হুম। শ্রমিকরা বলেন, তাদের স্কিলনেস এর কারণে তারা কিন্তু তাদের ন্যায্য মজুরিটা তারা পাচ্ছে না। সেই জায়গাটা আমরা জোর দিচ্ছি তাদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদের স্কিলনেস এর ব্যবস্থা করা সরকারের। এবং এই আপনি জানেন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে শ্রমিকরা কিন্তু চাকরি হারাচ্ছে। আমরা গার্মেন্টস সেক্টরে লক্ষ্য করেছি যে জ্যাকাট মেশিন যখন গার্মেন্টস সেক্টরে আসছে, তখন কিন্তু যে 8জন শ্রমিক যে কাজ করতে, একটা জ্যাকাট মেশিনে একজন শ্রমিক সেই কাজ করে, সেই জায়গাটা চলে, তাহলে 7জন শ্রমিক আমার বেকার হয়ে যাচ্ছে। তাহলে সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব হচ্ছে সেই শ্রমিকদের প্রোভাইড করা, আমাদের শিল্প গড়ে তোলা, নতুন নতুন শিল্প গড়ে তোলা, অ্যানালাইসিস করা, গবেষণা করা, কোন খাতে আমাদের শিল্প তৈরি করলে যে শ্রমিকরা তাদের কর্মক্ষেত্র তাদের তৈরি হবে, সেই জায়গাগুলা আহ সরকারের তৈরি করা প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এবং আমরা বলছি বারবার, একটা স্পেশাল ইকোনমিক জোনে আমাদের অনেক ধরনের মতামত ছিল। আমি নিজে সেখানে এনএসডি এর সাথে শ্রমিক প্রতিনিধি হিসেবে কাজ করেছি। এবং করোনা মহামারীর সময় আমাদের যে রিটার্ন ইন মাইগ্রেশন ওয়ার্কার যখন দেশে আসছিল,
তখন আমাদের অনেক প্রস্তাব ছিল তাদের রিইন্টিগ্রেশন করার জন্য, কিভাবে তাদেরকে রিইন্টিগ্রেশন করা যায়। সেই ধরনের পদক্ষেপগুলা আসলে সেভাবে নেওয়া হয় নাই। রিইন্টিগ্রেশনের জন্য আইএলও যথেষ্ট সাপোর্ট করেছে কাজ করার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ওখানে যে সিস্টেম, যে 17টি কাগজ লাগে, যে 17টি কাগজ ফুলফিল করলে তাহলে সে ব্যাংক থেকে লোন নিয়ে একটা ক্ষুদ্র ব্যবসা করতে পারবে, কিন্তু 17টি কাগজ ওই শ্রমিকের দ্বারা সম্ভব না জোগাড় করা। সে যদি 17টি কাগজ তৈরি করতে পারতো, তাহলে তো সে বাপের সম্পত্তি বেচে মায়ের গয়না বন্ধক দিয়ে লোনের উপর টাকা নিয়ে বিদেশে যেত না, তাহলে এই দেশে বসে করতে পারতো। এবং আপনি জানেন যে আমাদের একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে। কল্যাণ ব্যাংক কার জন্য? আমার জন্য? আমার জন্য তো প্রবাসী কল্যাণ ব্যাংক না। প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে প্রবাসী যারা থাকে তাদের জন্য হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। কিন্তু আমরা দেখছি যে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকটা মাঝখানে মুখ থুবড়ে পড়েছিল, কোনো কার্যক্রম প্রবাসী কল্যাণ ব্যাংকের ছিল না। কিন্তু সেই জায়গাটা আমরা আমাদের ভয়েস রেজ করেছি প্রবাসী কল্যাণ ব্যাংকের কাছে, যে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক করা হয়েছে প্রবাসে যে শ্রমিকরা যাবে তাদেরকে সহায়তা করার জন্য। সেই জায়গাটা আমরা অবশ্যই। বারবার সরকারকে বলেছি যে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে শ্রমিকদের লোন দেন। আমি এখন আমি সৌদি আরব যাব কাজ করতে, আমার জমি বেচার দরকার কি? আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক, আপনি তাকে লোন দেন। আমি যেখানে চাকরি করব সেখান থেকে কন্ট্যাক্ট থাকবে যে একটা পার্সেন্টেজ অংশ আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকে অটো জমা হয়ে যাবে চাকরির থেকে। হ্যাঁ, আর পাশাপাশি আমরা সরকারকে যেটা বলছি রেমিটেন্স, বিদেশ থেকে রেমিটেন্সটা যেটা আসে আমরা দেখি যে এবং শুনি যে বেশিরভাগ রেমিটেন্স বিকাশের মাধ্যমে আসে বা হাতে হাতে আসে, ব্যাংকে পাঠাতে পায় না, লাভটা কম পায়। আর সরকার যদি প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে যদি একটা ম্যান্ডেটরি করে দেয় যে তুমি যখন বিদেশে যাবা 50% তোমার বেতনের টাকা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে তুমি আনবা, তাহলে 5 বছর পরে সে যখন দেশে আসবে তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংক তাকে লোন দিতে পারে, যেহেতু সে রেমিটেন্স যোদ্ধা, সে দেশের জন্য রেমিটেন্স দিয়েছে। আমাদের এই ধরনের অনেক প্রস্তাব সরকারের কাছে আমরা দিয়েছি, অনেক ধরনের কথা বলেছি এবং বলে যাচ্ছি, সামনেও বলবো, কিন্তু আমরা কার্যকর কোনো কিছু সেভাবে দেখতে পাচ্ছি না। তারপরে রিইন্টিগ্রেশনের তো অনেক জায়গা আছে, আমাদের অনেক পতিত জমি আছে, খাল আছে, নাল আছে, বিল আছে, বেড়িবাঁধ আছে, বিভিন্ন জায়গায় আছে। আমরা যদি সেখানে একটা ম্যাপিং করি যে কোন জেলার প্রবাসী কোন জেলায় বেশি থাকে, যেমন আমরা যদি বলি মানিকগঞ্জ এলাকার প্রবাসীরা বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন দেশের, আমরা এটা গবেষণা করে আমরা বিলসের মাধ্যমে আমরা বিভিন্ন সময় দেখেছি গবেষণা করে, যে আমরা যদি একটা ম্যাপিং করি, ঠিক আছে, মানিকগঞ্জের যে প্রবাসীরা যারা বিদেশে চাকরি করছে সেখানে যদি একটা গ্রুপ করে তাদেরকে যদি আমরা সরকারি জায়গাগুলো যদি লিজ নিয়ে তারপর বলি তুমি এখানে গরু, তোমরা 10 জন মিলে এখানে গরুর খামারটা করো, তোমরা 5 জন মিলে তোমরা মুরগির খামারটা করো, তোমরা খালের সমবায়ের পরে। মতো। হ্যাঁ, সমবায়ের মতো, যে খালটা আমার মরা খাল হয়েছে সেই খালটাকে আমি জীবিত করে মাছের চাষ করতে পারি। আমরা এই ধরনের অনেক প্রস্তাব সরকারকে দিয়েছি, আমরা আসলে কার্যকর কোনো কিছু আমরা সেভাবে দেখি নাই। এখন ইন্টারনেট পিরিয়ড চলছে, ইন্টারনেট পিরিয়ডের সময় এখন সরকার একটা কমিশন গঠন করেছে। সেই কমিশন ভালো একটা কাজ করেছে, এবং এটা ভবিষ্যতের জন্য একটা বিরাট অ্যাসেট। কমিশন যে কাজটা করেছে, প্রায় 450 পৃষ্ঠার কমিশন কার্যক্রম করেছেন। সেখানে শ্রমিকদের, সব সেক্টরের শ্রমিকদের জন্য সেখানে কিছু না কিছু অবস্থান আছে, গৃহ শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন কনভেনশন গুলা, বিভিন্ন এগুলো আছে, সেগুলো আছে। সেগুলো কতটুকু কার্যকর হতে পারে সেটা নির্ভর করছে দেশের সরকারের উপরে, কতটুকু কার্যকর করতে পারে। কারণ আপনি জানেন বাংলাদেশে যে জনসংখ্যা, আমাদের যদি আমরা বলি যদি 17-18 কোটি যদি জনসংখ্যা হয়, আমরা 7,36,00,000 আছি শ্রমিক সেই জনসংখ্যার। এবং আমাদের দেশের নারীর কথা যদি বলি, আমাদের দেশের জনসংখ্যার 52% হচ্ছে নারী। 52%। নারীরা এখন তাদেরকে কর্মসংস্থানের জায়গা, তারা কর্মসংস্থানের জন্য কাজ করছে, তারা বিভিন্ন জায়গায় গেছে, কিন্তু তাদের সেফটি সিকিউরিটি দরকার। আমরা এখন যেটা যুদ্ধ করছি সরকারের সাথে, যে কনভেনশন 190 বাস্তবায়ন করার জন্য, যে যৌন নিপীড়নের হয়রানি শিকার হচ্ছে সেটাকে বাস্তবায়ন করার জন্য সরকারকে আমরা বারবার বলছি যে এটাকে এই এই সরকার এটাকে অনুসমর্থন দিয়ে এটা কার্যকর করা। তারপর গৃহ শ্রমিকদের একটা নীতিমালা হয়েছে, আপনি জানেন যে লক্ষ লক্ষ গৃহ শ্রমিক কাজ করে, তাদের একটা নীতিমালা হয়েছে। সেই নীতিমালার পরিপ্রেক্ষিতে আমরা কিছু কিছু ভালো কাজ করতে পেরেছি সেই জায়গাটায়, নীতিমালার কারণে কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে। কিন্তু আমরা নীতিমালার উপর তো বসে থাকতে চাই না, আমরা একটা আইন চাই, যে আইনের মাধ্যমে তার অধিকারের জায়গাটা প্রতিষ্ঠিত হবে। সেই আইনটা হলে যে তার অধিকারের জায়গাটা প্রতিষ্ঠিত করতে করতে পারবে। সেই জন্য আমরা সেই কাজগুলোর জন্য চেষ্টা করছি, যেটা আইন করা যায় কিনা, তাদের কর্মসংস্থান করা যায় কিনা। আর সবচেয়ে বেশি কথা হচ্ছে যে, বড় কথা হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি দরকার স্কিলিং, রিস্কিলিং, স্কিলিং, এগুলো সবচেয়ে বেশি দরকার। সেই সেই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি,
তাহলে ওই যে মনে করেন যে এই আমাদের শ্রমিক যে বিদেশে গেলেও তার ন্যায্য মজুরিটা পাবে। আমরা যেটা লক্ষ্য করেছি প্র্যাকটিক্যালি, আমরা দেখেছি বিএমইটি 7 দিনের 6 দিনের একটা ট্রেনিং করায়, একটা কার্ড দিয়ে দেয়, সেই কার্ড নিয়ে শ্রমিকরা ইমিগ্রেশন করে বিদেশ চলে যাচ্ছে, সৌদি আরবে চাকরি নিয়ে চলে যাচ্ছে। কিন্তু প্লেনে উঠার পরেই সিট বেল্ট বাঁধতে বাঁধতে সে ভুলে যাচ্ছে সে কি 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 কাজ শিখেছে। একটা প্লাম্বিং এর কাজ তো 7 দিনে শেখা যায় না। তো সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে যে লেভেল আছে এখানে, এখানে কারিকুলাম আছে। সেখানে শিক্ষা, প্রাইমারি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড একটা কারিকুলাম করেছে, যেটার সাথে আমরা টিবেট যেটা কাজ করে সেটার সাথে আমি নিজেও কাজ করেছি। সেখানে গ্রেডিং আছে, 1 2 3 4 5 6 7, এই গ্রেডিং করা আছে, সেই গ্রেড এর উপর তার সার্টিফিকেশন হয়। আমাদের সার্টিফিকেশনটা নিয়েও আমরা একটু খুব ইয়ের ভিতরে আছি, যে একটা আরপিএল সার্টিফিকেট হচ্ছে, একটা এনএসডি সার্টিফিকেট হচ্ছে, কিন্তু আমার আমার এই সার্টিফিকেটটা বিদেশে রিকগনাইজ কিনা সেটা আগে দেখতে হবে। আমি এখান থেকে সার্টিফিকেট নিলাম, কিন্তু আমি মিডিল ইস্টে গেলাম, বললো না তোমার, তুমি গ্রেড 3 হলে তোমার সার্টিফিকেট রিকগনাইজ না, তুমি এই ধরনের বেতন পাবা না। কারণ ওই গ্রেডিং এর উপরে কিন্তু বেতন নির্ধারণ করে। একটা ছোট্ট কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় যারা ফার্মেসি ডিপার্টমেন্টে যারা ছাত্র, যারা বি ফার্ম এম ফার্ম করে করে আগে তো 5 বছর 3 বছর 2 বছর ছিল, এখন তো অনার্স 4 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে মোট। তো যারা বিফার্ম এমফার্ম করে যারা বিদেশে যেত, বিদেশে গিয়ে কিন্তু বাংলাদেশের এই যে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের কোনো দাম নাই। তার বিদেশে গিয়ে তাকে কিন্তু লাইসেন্স নিতে হয়। সেই রকম ডাক্তারদেরকেও একই অবস্থা, ইঞ্জিনিয়ারদেরও একই অবস্থা। তো সুতরাং আমার এই গ্রেডিংটা আগে বাংলাদেশ সরকারকে সেই জায়গাটায় এই গ্রেডিং পদ্ধতি যে সার্টিফিকেট যেটা আছে এটাকে রিকগনাইজ করতে হবে বিদেশে, যে হ্যাঁ আমার এই শ্রমিক দক্ষ শ্রমিক, সে সেখানে কাজ করবে, তার যে দক্ষতা অনুযায়ী তার যে শ্রমের যে মজুরি, সে যাতে তার ন্যায্য মজুরিটা পায়। কিন্তু আমরা দেখছি এটা হচ্ছে না। আমার দেশের শ্রমিক যদি এই 100 টাকা পায়, কিন্তু দেখা যাচ্ছে শ্রীলঙ্কার শ্রমিক সেখানে পাচ্ছে একই কাজে 200 টাকা পাচ্ছে। তো সুতরাং আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি, কিন্তু পরিশ্রমের দিক থেকে আমরা কিন্তু একটা পরিশ্রম জাতি, সবচেয়ে বেশি পরিশ্রম করতে পারি। তো সেই জায়গাটায় আমাদের পিছু হচ্ছে। আর একটা জিনিস খেয়াল করছি যে পোশাক খাতে এবার আমরা যেটা দেখতে পেরেছি, যে পোশাক খাতে একটা খারাপ জিনিস আমরা লক্ষ্য করছি, যেটা হচ্ছে ব্ল্যাক লিস্ট করা। যে মালিক পক্ষ পোশাক খাতের শ্রমিকদের একটা ব্ল্যাক লিস্ট করে দিচ্ছে চাকরির থেকে, যে ব্ল্যাক লিস্টের কারণে দেখা যাচ্ছে সে যখন তার চাকরি চলে যায়, সে আবার অন্য কোনো কারখানায় সে চাকরি করতে পারে না ব্ল্যাক লিস্টের এই কারণে। ব্ল্যাক আমরা লিস্টটা কেন করছে? তাদের এটা ব্ল্যাক আচরণগত? লিস্টটা মালিকরা তাদের সুবিধার্থে এটা করে, যে সে আচ্ছা। মনে করে যে এই শ্রমিক এখানে থাকলে ইউনিয়ন করতে চায়, আন্দোলন সংগ্রাম করতে চায়, এটা যাতে না করতে পারে, কোথায় যাতে ইয়া করতে পারে। এটা নিয়ে আমরা অনেক সরকারের সাথে যুদ্ধ করছি, এই ব্ল্যাক লিস্ট গুলা বন্ধ করা দরকার শ্রমিকদের। আর আমরা লক্ষ্য করছি আমাদের এখানে শ্রমিকের সংখ্যা কমে গেছে গার্মেন্টস সেক্টরে। আর আগে আমরা জানি যে এই গার্মেন্টস সেক্টরে 40 লক্ষ শ্রমিক গার্মেন্টস সেক্টরে কাজ করতো। কিন্তু এখন দেখা গেছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি, জানতে পারছি, যে গার্মেন্টস সেক্টর এখন এই 33 34 35 লক্ষ শ্রমিক সেখানে কাজ করে। নারীরা যেখানে আগে এখানে 80% নারী ছিল, এখন এখানে চলে আসছে 60 65% নারীরা এখানে কাজ করছে। আর নারীদের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে গার্মেন্টস সেক্টর আমরা লক্ষ্য করেছি, এটা কৌশল কিনা জানি না, যেটা লক্ষ্য করেছি যে 35 থেকে 40 হলে তারা কিন্তু চাকরিতে থাকতে পারছে না। তারা বিভিন্ন কারণ চাকরি থাকতে পারছে না, বিবাহ কারণে থাকতে পারছে না, মালিকরাও দেখছে প্রোডাকশন কমে যাচ্ছে, তাদেরকে নিচ্ছে না, কারণ ইয়াং জেনারেশনের কাজটা কিন্তু অনেক বেশি। আমাদের গার্মেন্টস সেক্টরটা আমাদের এটা তো ইনফর্মাল সেক্টর ছিল, এখন এটা ফর্মাল সেক্টর হয়েছে। কারণ এই সেক্টরটায় আমাদের মেয়েদের যে গ্রাম থেকে যে আমাদের নারীরা যে এই সেক্টরে আসছে, তাদের সব জন্মগত ভাবে একটা মাইন্ড সেট আপ আছে সুই সুতার সাথে, একটা মাইন্ড সেট হুম। আপ আছে, কাঁথা সেলাই করা, এই সেলাই করা। এই মাইন্ড সেট আপের কারণে কিন্তু তারা আমাদের এটাকে একটা শিল্পে রূপান্তরিত হয়েছে। সেই জায়গাটাই মনে করি যে সরকারকে আরো উদ্যোগ নেওয়া, এই জায়গাগুলোয় তাদের সাবসিডি দেওয়া, তাদের উদ্যোগ নেওয়া। আর একটা জিনিস, বেতন বাড়ে, যখন মজুরি বাড়ে শ্রমিকের কিন্তু কোনো লাভ হয় না। লাভ হয় কার? লাভ হয় ওই এলাকার বাড়িওয়ালার। সে বাড়ি ভাড়া বাড়া দিচ্ছে, গ্যাসের দাম বাড়ায় দিচ্ছে, ইলেকট্রিসিটির দাম বাড়া যাচ্ছে, বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে আছে, শ্রমিক কিন্তু যে আধার সেই আধারই থেকে যাচ্ছে। সে কিন্তু তার জীবনমান, লিভিং স্ট্যান্ডার্ডটা নিতে পারছে না। এখন আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই, মধ্য আয়ের থেকে উন্নত রাষ্ট্র যেভাবে হোক আমরা যদি যেতে চাই, তাহলে তো আমাদের একটা লিভিং স্ট্যান্ডার্ড থাকতে হবে শ্রমিকের, এর নিচে হবে না লিভিং স্ট্যান্ডার্ড। তো সুতরাং আমরা তো সেই লিভিং স্ট্যান্ডার্ডে যেতে পারছি না, বাজার দরের সাথে যে আমরা লিভিং স্ট্যান্ডার্ডে শ্রমিকের যাওয়া প্রয়োজন,
কিন্তু সেটা যেতে পারছে না, সে চাল কিনে খেতে পারছে না। তো 50 টাকার চাল 70 টাকা, 70 টাকার চাল 80 টাকা হয়ে যাচ্ছে, তার জন্য তো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এটা একটা। জুয়েল ভাই, আর আপনার যে শ্রমিকদের যে সার্বিক অবস্থা বা তাদের যে লাইফ লিভিং স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে না। এটা তো আমরা আসলে এটা ভিজিবল, এটা দেখা যাচ্ছে। এবং আমাদের আমাদের মানে ম্যান পাওয়ার তো আমাদের আমাদের অনেক মানুষ আমাদের দেশে 18 কোটি, বলে আরো বেশিও হতে পারে। সো ম্যান পাওয়ারকে আমরা যদি আমাদের জনশক্তিকে রূপে রূপান্তরিত করতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক চাকা ঘুরবে। এবং আমরা এটা পেরেছিলাম গার্মেন্টস, স্পেশালি আমাদের গার্মেন্টস সেক্টরে। আমরা এমন একটা রেভলিউশন করে ফেলতে পেরেছিলাম পৃথিবীব্যাপী। এখন আমি আহ, আহ, সার্বিকভাবে আমার ধারণা, আমার দর্শকরা আপনাদের শ্রমিকদের যে শ্রমিকদের জন্য করণীয় এবং শ্রমিকরা কোথায় ল্যাগ করছে, কোথায় শ্রমিকদের গ্যাপ রয়ে যাচ্ছে, আপনার কথা মধ্য দিয়ে কিছুটা হলেও ধারণা তারা পেয়েছে, এটা আমি মনে করি। যথাযথ কর্তৃপক্ষ হয়তো বিষয়টি দেখবেন। কারণ কোনো কমিশন বা কোনো সংস্কার বইয়ের মধ্যে থাকলে ওটার আসলে কোনো লাভ হবে না। ওটার একটা কার্যকর করতে কার্যকারিতা হবে। প্রয়োজন, কার্যকর হতে হবে। জুয়েল ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকেই তো চলে এসেছি। আমি একটু র্যাপ করার আগে একটা জিনিস জানতে চাই, সরাসরি আপনার কাছ থেকে এটা জিজ্ঞেস করব আমি। তা হচ্ছে, দেশের শ্রমিকরা এখন কেমন আছে? শেখ হাসিনার সময় আমরা অনেক আলোচনা সমালোচনা দেখেছি। এবং স্পেশালি আমি নারী শ্রমিকদের কথা বলবো, কারণ বাংলাদেশে এখন যে ভাইবটা আমরা পাচ্ছি, নারীরা প্রচন্ড পরিমাণে ভালনারেবল অবস্থায় তো ছিলই, আরো হয়ে যাচ্ছে। যে নারীর যে মুক্তির থেকে আমরা মনে হয় পিছিয়ে যাচ্ছি। তো এটার ইম্প্যাক্ট কিন্তু নারীর, যে কারণ একটা নিম্নবিত্ত যারা, এই যে শিল্পাঞ্চলের শ্রমিক, এটা নারী, আপনি নিজেও জানেন যে বাংলাদেশের অর্থনীতির চাকা টেনে নিয়ে যাচ্ছে নারীরা, একটা বিশাল ভূমিকা আছে সেইখানে। আগের তুলনায় শ্রমিকরা কি, বা নারী শ্রমিকরা কি নিরাপদে কাজ করতে পারছে? বা আপনি একজন শ্রমিক নেতা হিসেবে কি ধরনের ফিডব্যাক পান নারী শ্রমিকদের কাছে এবং ওভারঅল শ্রমিকদের কাছে, স্পেশালি নারী শ্রমিকদের কাছে? আপনি কি এরকম শ্রমিক নেতা হিসেবে জানতে পাচ্ছেন? আচ্ছা, এর আগে আমি একটু কথা বলিনি এ ফাঁকে। জি। সেটা আপনি জানেন যে এই এইচআরডিডি, হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স, এইচআরডিডি, হুম। এইচআরডিটি বাস্তবায়ন করার জন্য অলরেডি ইউরোপ ইউনিয়ন, জার্মান এবং জাপান আইন হুম। করেছে। আমাদের গার্মেন্টস সেক্টরের এক্সপোর্ট ওরিয়েন্টেড হচ্ছে আমাদের বেশিরভাগ হচ্ছে ইউরোপ ইউনিয়ন। আমরা 18%, আমি যদি ভুল না করি, আমরা 18% গার্মেন্টস রপ্তানি করি জার্মান, এবং ইউরোপ ইউনিয়নে আমরা রপ্তানি করি এবং জাপানও করি। এবার কিন্তু জাপানে বেশি রপ্তানি হচ্ছে এই বছর, জাপানে যেটা রেকর্ড বেশি রপ্তানি হচ্ছে মানে এ বছর 2025-এ? এবছর। ওকে। এটা 24-এ। হুম। 24-এ, ওকে। আপনার 24-এর কোন এই সময়টাতে বলতে পারবেন? এই যে এরকম। এই 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 সময়টাই, এই লাস্ট 25-এর এই শেষ সময়ে ওকে। লাস্ট হুম। রিপোর্ট যেটা দেখেছি গত 1-1.5 মাস আগে, যে হুম। হুম। জাপানে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়েছে। এক্সপোর্ট হয়েছে। এখন এইচআরডিডি যে হিউম্যান রাইটস, মানবাধিকার, একটা শ্রমিকের মানবাধিকার রক্ষা করার জন্য হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স যে আইনটা তৈরি করেছে, এই আইনটা অলরেডি জার্মান, ইউরোপ ইউনিয়ন, জাপান তারা বাস্তবায়ন করছে। এটা সাপ্লাই চেনে একদম তুলা চাষির থেকে শুরু করে একদম ভোক্তা হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত, গায়ে যাওয়া পর্যন্ত সেই শ্রমিকের হিউম্যান রাইটসটা ঠিক করতে হবে। এবং আমি মনে করি আমার ট্রেড অভিজ্ঞতা থেকে যে এই হিউম্যান রাইটস এইচআরডিটি বাস্তবায়ন, যদি বাংলাদেশ সরকার যদি এইচআরডিটি বাস্তবায়ন করতে না পারে, বা একটা আইন বা একটা নীতিমালা যদি না করে, হয়তো আমরা পারবো না। যে টার্কির থেকে সুতা তৈরি, তুলা চাষ করতেছে, আমরা অতদূর পারবো না। কিন্তু আমাদের পেরিফেরিতে যতদূর প্রয়োজন, আমাদের সেক্টর গুলোতে আশেপাশে যতদূর প্রয়োজন, সেই জায়গাটার জন্য সরকারের একটা নীতিমালা করতে হবে বা একটা আইন করতে হবে। এবং এইচআরডিডি যদি বাস্তবায়নের প্রক্রিয়ায় যদি সরকার যদি না যায়, বা হুম। মালিকরাও হুম। যদি এটার সাথে সম্পৃক্ত না হয়, তাহলে আমার আমার ব্যক্তিগত ধারণা 41 বছরের শ্রমিক রাজনীতির থেকে আমার ধারণা যে 2027 সালের পরে বাংলাদেশে কোনো গার্মেন্টস সেক্টর অর্ডার আসবে না। দুই হুম। হাজার সাতাশ সালে। আসলে বাংলাদেশ সেক্টরে বায়াটা দিবে না, কারণ এখানে এই আইনে
ইউরোপীয় ইউনিয়ন যে আইন করেছে, এই আইনে পেনাল্টি আছে 50,000 ইউরো থেকে ব্যবসা 2% পর্যন্ত পেনাল্টি আছে। তো কোনো বায়ার তো চাবে না যে আমি পেনাল্টি খাই। আমি যে জামাটা পরে আছি, আমার এই জামাটা যদি হাইজেনিক না হয়, আমি ধরেন আমি আমি জার্মান থাকি, আমি এই জামাটা বাংলাদেশ থেকে নিচ্ছি, আমি এই জামাটা পরছি, পরার পরে দেখা গেল যে এই জামার থেকে আমার স্কিন ডিজিজ হয়ে গেল, তা আমি তো সু করে দেবো। তো সেই রিস্কটা তো কোনো বায়ার নিবে না। সুতরাং এইচআরডিডি বাস্তবায়ন করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, সেটা একটা নীতিমালা হোক, একটা আইন হোক, করতে হবে। তাহলে এই সেক্টর কিন্তু আমাদের ধ্বংসের দিকে চলে যাবে ভবিষ্যতে। এবং এ, কোনো বায়ার কিন্তু তখন এই রিস্ক দিবে না, তার ব্যবসা ক্ষতি করে সে কিন্তু অর্ডার করতে চাবে না, এটা একটা। আর সেই জায়গাটায় আমরা কথা বলছি, তারপরে মনে করেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে, জাস্ট ট্রানজেকশন হয়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে। আমরা দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন গবেষণা, গার্মেন্টস সেক্টরে আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে আমরা দেখেছি যে ক্লাইমেট চেঞ্জের কারণে যে চাকরি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, নদী ভাঙতেছে, তার কাজ নাই, সে চলে আসছে শহরমুখী। হ্যাঁ, হ্যাঁ, আসলে জুয়েল ভাই, আমাদের খুব ইচ্ছে ছিল, আমরা তো সবসময় আমাদের এই দৃষ্টিকোণ একাত্তর বা আমাদের মতো আমি অনেককেই লক্ষ্য করেছি, আমরা কথা বলছি আম, দেশ পরিচালনা, রাজনৈতিক অবস্থা, সরকার সরকার বদল, এই পুরো বিষয়টা নিয়ে। কিন্তু দেশের অর্থনীতির চাকা যে মানুষগুলো টেনে নিয়ে যাচ্ছে, ঘুরাচ্ছে, আমরা যে যা আজকের যে অবস্থায় এসে পৌঁছেছি, উন্নতির জায়গায় মানে উন্নত দেশের দিকে যাচ্ছিলাম, সেটা তো আমাদের করেছিল আমাদের শ্রমিকরা, সবচেয়ে বড় ভূমিকা তাদের। কিন্তু এই আপনার সাথে কথা শুনে মনে হচ্ছে আসলে এই কথা যদি আমরা 3 ঘন্টাও বলি, শেষ হবে শ্রমিকদের না। যে প্রয়োজন, শ্রমিক প্রতিটা জায়গায়, এখন এখান থেকে চাইল্ড লেবার থেকে ধরে একটা শ্রমিকের বেসিক নিডস, প্রত্যেকটা জায়গায় গ্যাপ আছে জুয়েল ভাই। এই কথা আসলে শেষ হবে না। তারপরেও আমি আশা করব যে আমাদের দর্শকরা কিছুটা হলেও চিন্তা করবেন, যারা সমাজের চিন্তক, যারা যারা সমাজটা নিয়ে ভাবছেন। আর দেশ যদি স্টেবল না হয়, মানে সেটেল না হয়, স্থিতিশীল না হয়, বিনিয়োগকারীরা তো চলে যাবে। এটাও তো একটা ফ্যাক্টর হবে, তাই না? জুয়েল ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য শেষ একটা ধন্যবাদ। কথা বলে শেষ করতে চাই। হ্যাঁ, অবশ্যই। রাজনীতি আমাদের তো দর্শকদের জন্য কিছু বলেন। রাজনীতি তো সবাই কম বেশি করবে, করে, যার যার ইথিক্স এর জায়গা থেকে, আইডিওলজির জায়গা থেকে রাজনীতি করে। কিন্তু আমি একটা কথা সেটা সবসময় বলি, রাজনীতি যার যার, শ্রমিক স্বার্থ যদি বিবেচনা করতে হয়, সব শ্রমিক নেতারে এক জায়গায় দাঁড়িয়ে শ্রমিকের স্বার্থে বিবেচনা তাদের কাজ করতে হবে। সেই কাজটা যদি করতে পারে, তাহলে আমার মনে হয় যে শ্রমিকের স্বার্থ রক্ষা করতে পারবে। আবার রাজনীতির জায়গায় গেলে আমি রাজনীতির কথা বলবো ভিন্ন, কিন্তু শ্রমিক স্বার্থে কথা বললে আমাকে শ্রমিক স্বার্থ চিন্তা করতে হবে। আমি এর বাইরে যেতে, আপনি এক পার্টি করেন, আমি এক পার্টি করি, কিছু আসা যায় না। কিন্তু শ্রমিকের স্বার্থ রক্ষা করার জন্য আমাকে এই কাজগুলা করতে হবে, যেগুলা এত কমন কাজ। তার সেফটি সিকিউরিটি, তার নিরাপত্তা, তার ওয়েজ, তার কর্মঘণ্টা, তার এগুলো একদম এনশিওর করতে হবে। তার চাইল্ড কেয়ার, তার বাচ্চাটা কোথায় রাখবে সে, সেটা এনশিওর করতে হবে। এই জন্য আমরা বলছি যে শিল্প নগরীগুলোতে চাইল্ড কেয়ার গড়ে তোলা, এবং এই যে লেবার কোর্ট গুলো আছে, হাজার হাজার কেস কোর্টে ফাইল বন্দি হয়েছে। আমি নিজে লেবার কোর্টের মেম্বার। হ্যাঁ, আমারও বিরক্ত লাগে মাঝে মাঝে যে আমাদের একটা বসার জায়গা নেই, আমরা কোথায় বসে কাজ করবো। আমি আমি তো এই 2 বছর 3 বছরের ফাইলটা টেবিল উপরে দাঁড়ায় আমি রিপোর্ট লিখতে পারবো না, পরামর্শ দিতে পারবো না, যে আমি সুপারিশ করতে পারবো না যে এইটার এই সমস্যা এইভাবে সমাধান করলে মনে হয় ভালো হয়। সেই সেই জায়গাটা আমাদের সেই স্পেসটাও নাই। সেই স্পেসটাও সরকারের করে দেওয়ার প্রয়োজন প্রয়োজন আছে। ট্রাইপার্টাইট কমিটি গুলা, আরো ট্রাইপার্টাইট কমিটি করা দরকার। গার্মেন্টস সেক্টরের ট্রাইপার্টাইট কমিটি আছে, খালি ঈদের সময় আসলে একটা মিটিং হয়, কিভাবে বাড়ি যাবে, বেতনটা ঠিক মতো পাবে কিনা, বোনাসটা ঠিক মতো পাবে কিনা। কিন্তু পরবর্তীতে দেখা গেছে ট্রাইপার্টাইট কমিটি করিয়ে আনে। ট্রাইপার্টাইট কমিটির কাজ কি? আমার এই শিল্পটা ঠিক আছে কিনা। আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি গ্রিন ফ্যাক্টরি, বাংলাদেশ, উই আর দ্য হাইয়েস্ট গ্রিন ফ্যাক্টরি, কিন্তু আমাদের কোনো গ্রিন ফ্যাক্টরিতে কোনো ট্রেড ইউনিয়ন নাই, ইউনিয়ন নাই। আমাদের সরকার আইন করেছিল, গত সরকার একটা পিসি কমিটি করেছে। পিসি কমিটির হেড আর গার্মেন্টস এর মালিক পক্ষ। পিসি কমিটি ইজ নট অল্টারনেটিভ ট্রেড ইউনিয়ন রাইটস। ট্রেড ইউনিয়ন রাইটস ইজ কালেকটিভ বার্গেনিং। পিসি কমিটি তো কালেকটিভ বার্গেনিং করতে পারে না। সুতরাং সেই জায়গাটায় আমাদের মানে মালিকরা মনে করে যে ইউনিয়ন করা মানে আমার শিল্পটা ধ্বংস হয়ে যাওয়া। কিন্তু আমরা তো পৃথিবীর বহু দেশ গেছি, আপনিও বহু দেশ ঘুরেছেন, যে পৃথিবীর যেসব দেশে ট্রেড ইউনিয়ন আছে,
সেই দেশে কিন্তু উন্নত হয়েছে শিল্প। কিন্তু আমাদের দেশের মালিকটা মনে করে ট্রেড ইউনিয়ন করলে আমার শিল্পটা ধ্বংস হয়ে যাবে। সেটা না, যে খারাপ তাকে চিহ্নিত করুন, তাকে ব্ল্যাক লিস্ট করে দেন, তাকে তার ফেডারেশন, আমি যদি খারাপ হই আমার ফেডারেশন আপনি ব্ল্যাক লিস্ট করে দেন, কেটে দেন আমার রেজিস্ট্রেশন, আমার কাজ করতে দিবেন না আমি যদি খারাপ কাজ করে থাকি, আপনি কেটে দেন। কিন্তু আপনি সেটা করবেন না, আপনি আরেকজনের পারপাস সার্ভ করবেন, সার্ভ করার জন্য ফেডারেশন রাখবেন। তো এই ধরনের ফেডারেশন রেখে তো আপনি শ্রমিকদের উন্নত জায়গা তৈরি করতে পারবেন না। আমাদের কালেকটিভ বার্গেনিং কয়টা আছে গার্মেন্টস সেক্টরে দেখেন, আপনি দেখাতে পারবেন 10টা? আমি তো দেখাতে পারবো না। আমাকে আইলো একবার বলছে কালেকটিভ বার্গেনিং সিবি নিয়ে আসেন, একটা ট্রেনিং করাবো, আমি পাই নাই খুঁজে, আমাকে ট্যানারির থেকে আনতে হচ্ছে। কিন্তু ট্রেনিংটা হবে গার্মেন্টস সেক্টরে, আমার ট্যানারির থেকে এনে আমার কালেকটিভ বার্গেনিং দেখিয়ে দিচ্ছে। সেই জায়গাটা আমাদের, জুয়েল সেই স্পেস গুলা করতে হবে, সেই স্পেস গুলা করার জন্য শ্রমিক নেতাদের ঐক্যবদ্ধ করতে হবে। আপনি দেখেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সেই সময় 5 দফা দাবি যে আন্দোলনটা করেছিল, যার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি শাহজাহান সিরাজ তার জীবন দিয়েছিল, রেজবি গুলিবিদ্ধ হয়েছিল, হকার আব্দুল আজিজ গুলি খেয়ে মারা গিয়েছিল, অনেকে আহত হয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতাতে সামরিক জান্তার কিন্তু পতন হয়েছিল, সেখান থেকে কিন্তু সূত্রপাত হয়ে। কিন্তু সেই জায়গাটায় মনে করেন যে শ্রমিকদের এই জায়গাগুলো এনশিওর করা প্রয়োজন আছে বলে আমি মনে করি। অনেক অনেক কষ্টে আছে শ্রমিকরা, আমরা যারা মাঠে কাজ করি আমরা জানি, আমরা দেখি শ্রমিকরা কত কষ্টে আছে, দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা তাদের মানে নাই, এমন অবস্থা হয়ে যাচ্ছে। আগে সাবলেট দিতে দিতে এমন অবস্থা হয়েছে গ্রামে বউ পাঠিয়ে দিয়ে এখন ঢাকায় কাজ করছে, এইভাবে হচ্ছে, সংসার ভাই, ভেঙে যাচ্ছে, এই কাজগুলো হচ্ছে। এগুলো দেখার কার দায়িত্ব? সরকারের দায়িত্ব, যেই সরকারই হোক সরকারের দায়িত্ব। দায়িত্ব। সুতরাং আমাদের একটা স্টেবল, হ্যাঁ, এখন তো ইন্টারপিরিয়ড সরকার, নির্বাচিত সরকার না হলে এগুলা কে ফুলফিল করবে? ইন্টারপিরিয়ড সরকার কতটুকু করতে পারবে? সংস্কারের যেগুলা দিচ্ছে ঠিক আছে, সংস্কার তো আপনি একদিন সব করতে পারবেন না। হ্যাঁ, সেজন্যই জুয়েল সংস্কারের ভাই। যে কমিশন যে রিপোর্ট দিছে ইজ এ গুড রিপোর্ট, কিন্তু এটা লং টাইম, আগামী 100 বছর এটা আমি হয়তো কাজে লাগাতে পারবো, সেক্টর টু সেক্টরে কিছু 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 করে আমি এখান থেকে নিতে পারবো, কাজ করবো, আমার কাজ করার ক্ষেত্রটা তৈরি হয়েছে। শ্রম কমিশন যে কাজটা করছে সেখানে শ্রমিক নেতাদের বা শ্রমিকদের কাজ করার ক্ষেত্রটা তৈরি হয়েছে। তার মানে না সেটা আজকে হয়ে যাবে, প্রস্তুত না, লং টাইম, ইজ 100 ইয়ার্স লাগতে পারে। কিন্তু একটা ক্ষেত্র তৈরি হয়েছে, একটা গুড পজিশন পেপার তৈরি হয়েছে, যে পজিশন পেপার থেকে কাজ করতে পারবে শ্রমিক। যেটা আমি লেবারের কথাটা বলছি, আদার্স আমি জানি না, আদার্স কি হচ্ছে না হয়েছে। কারণ শ্রম কমিশনের রিপোর্ট আমি দেখেছি, পড়েছি, আমি দেখেছি অনেক জিনিস আছে এখানে ভালো, যেগুলো আমরা ভবিষ্যতে আমরা এগুলো এনে কাজ করতে পারবো। বিশেষ করে 190, 189 কনভেনশন এগুলো বাস্তবায়ন করা প্রয়োজন। 8 ঘন্টা মজুরি, ওভারটাইম, তারপর মাতৃত্বকালীন ছুটি। আপনি সরকারি ছুটি দিচ্ছেন 6 মাস, আপনি আমার শ্রমিক দিবেন 4 মাস কেন? একটা এক লতে ইপিজেডে এক আইন, আপনার বাইরে এক আইন কেন? এক দেশে দুই আইন হবে কেন? এখন তো 3 আইন হবে, স্পেশাল ইকোনমিক জোন আছে, এক দেশে এক আইন। এগুলো কমিশনে আছে, এগুলোর সময় লাগবে হয়তো, আমরা কাজ করতে পারবো। আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার ধন্যবাদ। জন্য। জুয়েল ভাই, অনেক ধন্যবাদ। আপনি এত হুট করে এই সময়টা আমাদেরকে দিলেন এবং আম, একটা যেই সেক্টরটা নিয়ে আমরা কথা বলি কিন্তু আমরা আসলে ডিপ রুটে কোনো কথা বলি না, সেই সেক্টরটা নিয়ে আপনি কথা বলেছেন এবং আপনি একজন সেই সেক্টরটা নিয়ে আজকে না বহু বছর যাবত কাজ করে আসছেন। তো আমরা অনেক কিছু জানলাম। আপনি ভালো থাকবেন। আশা করি আমরা আবারও কথা বলবো। উম জি, ভালো থাকবেন। আপনারও ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার টিমকেও ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আশা করি দৃষ্টিকোণ একাত্তরের আজকের পর্বটি আপনাদের বিশেষভাবে ভালো লেগেছে। চলুন আমরা আম, শ্রমিকের মূল্য দেই এবং শ্রমিকের সুবিধা অসুবিধার কথাটা ভাবি, আমরা যেই পজিশনে আছি, এবং আমরা আমাদের সমাজকে, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, প্রতিবেশীকে ভালোবাসি এবং আমার পরিবারের কন্যা শিশুটির দিকে বিশেষভাবে লক্ষ্য রাখি, তাদের তাদের দেখাশোনা করি। আপনারা ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।